আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। রাত বাজে দেখুন ৯টা ২১। তো আসলে এভাবে বোঝা যাচ্ছে না। এই যে দেখুন রাত বাজে ৯টা ২১। রান্না-বান্না শেষ। এইমাত্র এশার নামাজ পড়লাম। নামাজ পড়ে বাইরে এসে একটু বসছি। তো রাতের বেলা আমি যখনই একা থাকি বা আমার রাতের বেলা যখন ফ্রি থাকি তখন ঘরে বসতে বেশি একটা ভালো লাগে না। আমি বিশেষ করে বাইরে এসে জায়গাটায় বসি। তো আজকে সারাদিন কম কথা বলছি। যার কারণে আমার গলার সাউন্ডটা একটু ভালো। দেখতে পাচ্ছেন। আজকে খুব হিসাব করে একেবারে গুনে, গুনে কথা বলছি। তো বিকালে একটু বৃষ্টিও হয়েছে। এখন আবার ওইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হচ্ছে আবারও রাতে বৃষ্টি হবে। তো যাই হোক আমি রাতের খাওয়া-দাওয়া এখনো হয় নাই। বাইরে চলে এলাম। ভাবলাম বসে, বসে আপনাদের সাথে একটু গল্প করি। ভাবছিলাম লাইভে যাবো। তারপরে মনে হলো যে লাইভে যাওয়ার পরে সবাই একসাথে নোটিফিকেশন পান না বা সবাই একসাথে হন না। তো ভিডিও আপলোড দিলে তারপরে আপনারা না হয় দেখবেন। তো আজকে আমার সাউন্ডটা একটু ভালো। গলার বারবার অসুস্থতার কথা বলতে আপনারাও অনেকে বিরক্ত হন। বিশেষ করে যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা নিজে থেকেই আমার অসুস্থতার খবর জানতে চান। আর অনেকেই আছেন যারা আমার অসুস্থতার কথা শুনতে বিরক্ত হন, তাই এখন আর অসুস্থতার কথা তেমন একটা বলি না। তো কানের ওই ২ সাইডে খুব বেশি পরিমাণে ব্যথা। গলাতে ব্যথা, গলার এই জায়গাটা পুরো এই জায়গাটা জুড়ে ব্যথা। খাবার খেতে গেলে খুব কষ্ট হচ্ছে। ডাক্তার ঔষধ দিয়েছিলেন, ঔষধ খেলাম, ঔষধ শেষ হয়ে গেছে। ১টা ২টা ঔষধ মনে হয় বাকি রয়েছে। আর ডাক্তার তো বলছিলেন যে ১ম এ কথা বন্ধ রাখতে হবে। তো কথা বন্ধ রাখতে বলতে উনি বলছেন একান্ত জরুরি কথাগুলো বলতে চিল্লাচিল্লি না করতে, বেশি বকবক না করতে। তো ওইভাবে চলতেছি। আশা করি মানে উনার বলার থেকে আরেকটু ভালোভাবেই চলতেছি। দিনের বেলা একেবারেই কথা বলি না। যদি কিছু বলার হয় ফিসফিস করেই বলি বা একেবারে আস্তে, আস্তে বলি ইমার্জেন্সি কথাগুলো। তো যাই হোক কানের ২ সাইডে ব্যথা। খাবার খেতে গেলে একটু সমস্যা হচ্ছে ইদানিং। আগে কিন্তু ১ম দিকে আমার যখন এই অসুস্থতাটা ধরা পড়ছিল তখন কিন্তু আমার খাবার খেতে কোনো সমস্যা ছিল না বা গলায় ব্যথা ছিল না। এখন যত দিন যাচ্ছে গলা ব্যথা। আর দেখা যায় শ্বাসকষ্টের সমস্যা হয়। খাবার খেতে গেলে কষ্ট হচ্ছে। তো যাই হোক গতকালকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। আসলে ইদানিং আমি তো বেশিরভাগ সময় অসুস্থ থাকি। দেখা যায় হঠাৎ করেই দিনের বেলা জ্বর চলে আসে। তারপরে সারাদিন ঔষধ খেয়ে শুয়ে, শুয়ে দিন চলে যায়। তো তেমন একটা কাজকর্ম করা হয় না। আপনাদের সাথে শেয়ারও করা হয় না। তো যে টপিক গুলো একটু সহজ আমার পরিশ্রম কম যাচ্ছে। মনে করো আমি ক্যামেরা অন করলাম, শুট করে ফেললাম। ওই টপিক গুলোই আমি আপনাদের সাথে আপাতত আরকি কয়েকদিন থেকে শেয়ার করতেছি। কারণ এমনিতে যে আমি নরমাল কাজকর্মের ভিডিও শেয়ার করি ওগুলো তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে প্লাস অনেকটা শ্রমও দিতে হয়। সারাদিন এটা সেটা কাজকর্ম কাজ করতে হয় তারপরে ওগুলো শুট করতে হয় আপনাদের সাথে শেয়ার করতে হয়। তো ওইজন্য এখন যে ভিডিওগুলো আমার জন্য একটু সহজ হচ্ছে, যে টপিক গুলোতে ভিডিও আমার জন্য সহজ হচ্ছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক গতকালকে একটা ভিডিও আমি শেয়ার করছিলাম। কারণ কয়েকদিন থেকে আমার কাছে আমার বাড়িটা নিয়ে আরকি বেশ কিছু প্রশ্ন জমা হয়ে আছে। তো যাই হোক আমার বাড়ির বিষয়ে যত প্রশ্ন ছিল আমি গতকালকের ওই ভিডিওতে আশা করি ক্লিয়ার করে নিয়েছি। তো ভালো একটা রেসপন্স পেয়েছি আপনাদের থেকে। দেখুন ভিডিওটাতে খুব ভালো র্যাঙ্কও আছে নাম্বার 1। তো মোটামুটি বুঝতে পারলাম যে আপনারা আমার বাড়ির সম্পর্কে অনেকেই জানার জন্য এক্সাইটেড ছিলেন বা জানার আগ্রহ ছিল। তো যাই হোক গতকালকে ভিডিওতে আরো কিছু কমেন্ট আসছে। আমি ভাবলাম বসে, বসে আপনাদের কমেন্ট গুলোর উত্তর সরাসরি দিয়ে দেই। কারণ আজকেও তো আর কোনো কাজকর্ম ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি না। তো
আমি ভিডিওটা বের করে কিছু কমেন্ট আসছে, বিশেষ করে একটা কমেন্ট যে আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম আমি আমার বিয়ের আগে স্কুলে পড়াতাম। তো এটা দেখে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগছে, মানে যে ভিডিওতে ৩-৪টা কমেন্ট আসছে, আপু তোমাদের বিয়েটা কি লাভ ম্যারেজ? মানে এরকম প্রশ্ন নরমালি মানে আপনাদের মনে আসার কথা, যেহেতু আমি বলছি আর ওইটা আপনাদের সাথে ক্লিয়ার করা হয় নাই। তো আসলে ওই বিষয়ে বিয়ের বিষয়ে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ওইসব বিষয়ে ভিডিও করতে সোশ্যাল মিডিয়ায় মানে কথা বলতে একটু খারাপ লাগে। তারপরেও আমারটা তো আর ভাবলাম তেমন কিছু না, শেয়ার করেই নেই, যেহেতু সবকিছুই সোশ্যাল মিডিয়াতে পাবলিক করতেছি। আমাদের পার্সোনাল বলে আসলে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদের তেমন কিছু একটা থাকে না। মানে অনেক সময় না চাইলেও অনেক কিছু মানে পাবলিকলি বলতে হয়, না চাইলেও বলতে হয়, কারণ প্রসঙ্গ চলে আসে। তো যাই হোক, এখানে কমেন্টগুলো আমি দেখি, বেশ কিছু কমেন্ট আসছে গতকালকের ভিডিওতে। নরমালি আমার ভিডিওতে ওরকম অত কমেন্ট আসে না, কারণ দুষ্টা আমারই। আগে অনেক কমেন্ট আসতো, এখন আমি রেগুলার কমেন্টের রিপ্লাই দিতে পারি না। তো ওই জন্য আগের মতন এখন আর কমেন্ট আসে না। অনেক আপুরা রাগ করে কমেন্ট করেন না, যেহেতু আমি সব কমেন্টের রিপ্লাই ওভাবে লিখে দিতে পারি না। তো এটা আমার একটা দোষই বলতে পারো। তো যাই হোক, আমি গতকালকের ভিডিওতে পিঞ্চ অফ ফিউম কি আসলে আমি নামটা এভাবে বুঝতে পারতেছি না। এই যে দেখুন, নামটা আসলে এভাবে বোঝা যাচ্ছে না। স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু টাকা খরচ করইন বালা ডে সেলিব্রেশন করিয়া বাচ্চারে দিয়া বালা পারফরমেন্স করাইন কোয়ালিটি টিচার আনইন লাগলে পার্ট টাইম ওক যাতে স্টুডেন্ট আইন আর সেলিব্রেশন করতে মিডিয়া আনইন তুরা প্যারেন্টস রেও ইনভাইট করইন দেখবাই আগুয়াই যাইব। তো আসলে ওই আপু মানে অ্যাডভাইস ভালোই দিয়েছেন, বাট আমাদের স্কুলে তো বছরে এরকম ৩-৪টা-৫টা প্রোগ্রাম হয়, প্লাস গার্জেন্স মিটিং হয়, সবকিছু ঠিক আছে, বাট আমি একটা জিনিস আপনাদেরকে মানে শর্টকাটে বলে নেই। আজকালকার যুগে প্রাইভেট স্কুল মানে আমাদের ওইদিকে, বিশেষ করে অন্য জায়গায় আমি জানি না, এই প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখা যায় এক একটা প্রাইভেট স্কুল মানে ওপেন করা হয়েছে, যার জন্য কোনো স্কুলেই দেখা যায় অত স্টুডেন্ট নেই। আর প্রথমত যাদের মানে পুঁজি আছে, যারা যত বেশি দাব দিতে পারে, ভালো বিল্ডিং করতে পারে, স্কুলটা সুন্দর করে সাজাতে পারে, সুন্দর করে মেনটেন করতে পারে, ওই যে এক কথা আমি শর্টকাট বললাম, যাদের তহবিল আছে মানে পুঁজি আছে স্কুলের, প্রাইভেট স্কুলের পেছনে খরচ করার বা স্কুল সাজানোর, তাদেরই স্কুল একমাত্র দেখা যায় উন্নতির দিকে যায়। আর আমাদের মতন মিডিল ক্লাস যারা, তো ওই স্কুলগুলোর আর কি এই অবস্থা। তো আমাদের স্কুলে টিচার, ভালো ভালো টিচাররা আছেন অনেক, যারাই টিচার আছেন ভালোই টিচার, কেউ খারাপ না। তো যাই হোক, তারপরে রুকিয়া সুলতানা ব্লগ আপু কমেন্ট করছেন, মাশাল্লাহ আপু, ফিয়ামানিল্লাহ। জাইদান ব্লগস খুব সুন্দর বোন। ফয়সাল সুরভি খুব সুন্দর আপু, পাশে দেখো। মুসলিমা ভিলেজ ব্লগ আপু, তোমার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু। স্কুলটা চলাই মেবি ভালো, বাট অলওয়েজ আলহামদুলিল্লাহ, লাভলি সিস্টার, মানে আরিনা মুশফিকি, ধন্যবাদ আপু, আমিও এটাই বলি। আর আসলে একটা প্রাইভেট স্কুল যদি সবসময় একই পর্যায়ে থাকে না, আমাদের স্কুল লকডাউনের পরে কিন্তু স্টুডেন্ট অনেক কম ছিলেন, এখন যতদিন যাচ্ছে একটু একটু করে স্কুলটা উন্নতির দিকে আবারও যাচ্ছে, হয়তো আস্তে আস্তে আবারও আগের পর্যায়ে হয়তো একদিন যাবে, ইনশাল্লাহ সব ঠিক হবে, আল্লাহ ভরসা। সালাউদ্দিন খান, আল্লাহ ভরসা, দোয়া এবং ভালোবাসা রইল আপু, ধন্যবাদ ভাইয়া। তারপরে যাই হোক, চল দিস্তা কমেন্ট।
আমি যে কমেন্টগুলো একটু প্রশ্নবোধক আর কি দেওয়া হয়েছে বা কোনো প্রশ্ন করা হয়েছে বা কিছু বলা হয়েছে সেই কমেন্টগুলো পড়তেছি। আরেকজন আপু সানা সর্ব 7770 আপু কমেন্ট করছেন, দোয়া করি যাতে তোমার তান দুজনের এবার দি এলপি ইউপি চান্স হয়ে যাও, তেও স্কুল বালা চালাইতে পারবা। জি আপু, তবে চাকরি পাওয়া ওটা আসলে কি বলবো, ওটা তো আর আমাদের হাতে নেই। আজকাল সরকারি চাকরি পাওয়া খুবই কষ্টকর। তো দেখা যাক কি হয়, ভাগ্যে থাকলে অবশ্যই, যদি আল্লাহর হুকুম হয়। তারপরে মমতাহিনা মোমো আপু কমেন্ট করছেন, স্কুল বন্ধ করে দিয়ে বাসা বানিয়ে ভাড়া দাও সব বাইরে মিলে। তো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আপু, স্কুল আসলে এভাবে বন্ধ করা যায় না। এখানে প্রায় 200 প্লাস মনে হয় স্টুডেন্ট, যাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে, হঠাৎ করে চাইলে এভাবে স্কুল বন্ধ করে দেওয়া যায় না। আর নাম্বার 2 হচ্ছে স্কুলটা আমার হাজবেন্ড, স্কুলের যে বিল্ডিংটা ওটা উনি ওনার নিজের টাকায় তৈরি করছেন, ওখানে কারো ভাগ নেই। তো বিল্ডিংটা উনি ওনার ইনকামের টাকায় তৈরি করছেন। আর যে জায়গাটা, ওই জায়গাটাতেও ওনার মনে হয় 2 লাখ 2.5 লাখের মতন টাকা ছিল। আর বাকি আর কি যে টাকাগুলো আর কি অপূর্ণ ছিল, তো ওই টাকাগুলো আর কি আরিয়ানের দাদার সামান্য কিছু জমি, যেটা আসলে এই মুহূর্তে চাইলে আরিয়ানের বাবার বাগের জমি বলা যায়। তো ওইটা আসলে উনি বন্ধক রেখেছিলেন। তো বন্ধক রেখে আর কি বাকি টাকাটা আর কি মনে হয় 1,10,000 ওরকম, সরি 1,10,000 না, 90,000, 90,000 টাকা উনি জায়গাটা কেনার সময় আর কি ওই জায়গাটা বন্ধক দিয়ে, মানে টাকা অপূর্ণ রয়েছিল ওগুলো আর কি উনি ওই বন্ধকের টাকাটা আর কি মিক্স করে জায়গাটা কিনা হয়েছিল। তো যেহেতু জায়গাটা আরিয়ানের দাদার ছিল, তখন ও জায়গা জমি ভাগ করা হয় নাই। তো ওর জন্য আর কি আরিয়ানের বাবার আসলে সবসময় একটু কি বলবো, যেটা আমরা মুরত বলি, তো এটা একটু বেশি। তো যাই হোক, ওই জন্য আর কি জায়গাটা কিনা হয়েছে বা স্কুলটা ওনার। আর আমাদের এই গ্রামীণ এলাকায় কেউ যদি এভাবে, মানে আমাদের এই স্কুলে এখানে যদি কেউ ভাড়া দেয়, ভাড়া কে নিতে চাইবে? 500 টাকায়ও কেউ রুম ভাড়া নেবে না, কারণ আমাদের এখানে রুম ভাড়া নেওয়ার ডিমান্ড নেই, কেউ অতটা নিতে চায় না। আর ভালো ভালো রুম আছে যেটা দেখা যায় 1,000 1,500 2,000 টাকায় রুম ভাড়া দেওয়া হচ্ছে। তো ওখানে রুম ভাড়া দিয়েও কোনো লাভ নেই, তার থেকে বরং স্কুলটাই চলো নিঃস্বার্থে, এটা একটা ভালো কাজ। আর আমি যতটুকু সম্ভব সাপোর্ট করে যাওয়ার চেষ্টা করব, যেভাবে করে যাচ্ছি। তো ওইটাই বললাম, আর কিছু বলতেছি না। আর তারপরে আমার হোসেন ভাইয়া, বাংলাদেশের আমার যে ভাইয়া, উনি কমেন্ট করছেন, আমি আগেই বলেছিলাম এই বাড়িতে বেশি টাকা খরচ করার দরকার নেই। তো ভাইয়া যেহেতু আমাদের ফ্যামিলি রিলেটিভ, তো উনি আমাদের এই বিষয়টা নিয়ে আগে থেকে জানতেন। উনি বারবার বলছিলেন যে এখানে টাকা খরচ করার দরকার নেই, বাড়ি করার দরকার নেই, কারণ উনি আমাদের এইসব ঝামেলার বিষয়ে কিছু জানেন। তো উনি বলেছিলেন, তারপরেও তো আমাদের এখানে যে থাকতে হচ্ছে, আমরা তো এই মুহূর্তে যে আমরা অন্য কোথাও চলে যাব বা এরকম তো সামর্থ্য আমাদের নেই। হয়তো আরো 15 বছর 10 বছর হয়তো সারা জীবনে এখানে থাকতে হবে, সেটা সামনের দিনের কথা, কেউ বলতে পারবে না ভবিষ্যতে কি হবে। তো যেহেতু আমরা থাকবো, থাকতে গেলে তো আমাদের সুবিধা অনুযায়ী বাড়িটাকে করে নিতে হবে, তো ওইভাবেই আর কি। তো যাই হোক, এখানে তো আমাদেরও বাগ আছে। তো মনে করো আমরা আমাদের বাগেই জায়গাটা তো বাড়ির ঘরটা তৈরি করেছি, তো ঘরটা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। আর এখানে আমারও কিছু কেনা জায়গা আছে। তো যাই হোক, ভবিষ্যতে যা হবে হবে, দেখা যাবে। আর বাকি রইল আমার ওই যে
লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ এই প্রশ্নটা গতকালকে কে করছিলেন দেখ সরি আরেকটা বিষয় বলি শুভদীপ ভাই আসলে কি নামগুলো ঠিক পড়া যায় না SUBGYPIC তো যাই হোক উনি কমেন্ট করছেন স্কুলের ক্লাসরুমে কোনো ফ্যান নেই প্রত্যেকটা ক্লাসেই ফ্যান আছে আমি আসলে ক্যামেরাটা ওভাবে উপর দিকে ধরি নাই প্রত্যেকটা ক্লাসে ছোট ক্লাসগুলোতে একটা করে ফ্যান আছে বড় ক্লাসগুলোতে দুইটা করে ফ্যান আছে প্রত্যেকটা ক্লাসেই ফ্যান আছে তো তো আরেকজন মাসুমা বেগম কমেন্ট করছেন আপু ওটা কি সরকারি স্কুল না ওটা প্রাইভেট স্কুল ওটাতে মান্থলি আর কি KG 1 থেকে ক্লাস 10 অবধি ধরো 350 ক্লাস 10 অবধি মনে হয় 650 আর কি মান্থলি ফিস ওরকম মান্থলি একটা ফিস বাচ্চাদেরকে নির্ধারিত করে দেওয়া হয়েছে ওটা আর কি ওরা দেয় তো দেয় না অনেকে 3-4 মাসে দেখা যায় 1 মাসেরটা পে করে ওইরকম গ্রামের স্কুলগুলো বেশিরভাগ ওইভাবে চলে আরেকজন আপু কমেন্ট করছেন কামরুন নাহার খুশি তোমার হোম ট্যুর দেও অবশ্যই একদিন দেব রুম ট্যুর মনে হয় বলার ছিল ও যে ফরিদা বেগম ফরিদা বেগম আপু কমেন্ট করছেন আপু প্লিজ প্লিজ একটু বলো আপনার লাভ ম্যারেজ নেই তো আসলে লাভ ম্যারেজ না যেটা সত্যি তো আমি স্কুলে পড়িয়েছি ওটাকে আসলে ওয়ান সাইড লাভও বলা যায় না মানে আমি স্কুলে যখন শিক্ষকতা করতাম তখন মানে পছন্দের বিয়া বলতে পারেন মানে উনি প্রথমে আমাকে পছন্দ করছেন তারপরে মনে হয় ওনার বাসায় বলছেন তো ওনার বাড়িতে বলার পরে আমার বাড়িতে মানে ওখান থেকে আর কি তো উনি তেমন কিছু আমাকে বলেন নাই কারণ আমাদের বয়সেরও একটু পার্থক্য ছিল তাই ওরকম কিছু ভাবনা চিন্তা আমার মাথায়ও আসে নাই আর তারপরে আর কি আমার বাড়িতে উনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মানে ওনার বাড়ি থেকে আর কি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছিল তো তখন মানে আমার হাজব্যান্ড খুব ভালো মনের মানুষ ওনাকে আমাদের এই সাইডের মানুষ সবাই চিনে উনি একেবারে মানে খুবই ভদ্র সহজ সরল নম্র টাইপের মানুষ তো ওনাকে সবারই পছন্দ হয় আমার বাড়িরও সবার পছন্দ হয়েছিল বাট আমার শ্বশুর বাড়িতে যখন এখান থেকে মানে আমার বাবার বাড়ি থেকে আর কি আমার শ্বশুর বাড়ি মানে বাড়িঘর দেখতে যান তখন মানে বাড়িঘর দেখে কারো পছন্দ হয় নাই তো আমার বাবা তো দেখে এসে বাড়িতে উঠেই বলছেন যে আমার মেয়েকে ওই বাড়িতে এত এত উঁচু বাড়িতে বিয়ে দিব না আমার ভাই আমার বিশেষ করে যে আমার আলাদা যে ভাই মানে আসাম ভিলেজ লাইফস্টাইল যিনি ইউটিউবিং করেন ওনার হাজবেন্ড আমার সেজো ভাই তো উনি তো আর একেবারেই বারণ করে দিয়েছিলেন যে এখানে হবে না কোনো কিছুতেই হবে না তো মোট কথা আমাদের বাড়ি থেকে কেউ রাজি হচ্ছিলেন না তো পরে দেখা গেল মানে কি বলবো আমার হাজবেন্ড মানে উনি বিষয়টা আর কি আর ছাড়তে চাচ্ছিলেন না যিনি মধ্যে কথাবার্তা বলছিলেন ঘটক তো উনাকে বারবার পাঠাচ্ছিলেন যে উনি ওখানে থাকবেন না উনার ভবিষ্যতে এখানে জায়গা কিনা আছে মানে স্কুলটার কথাই বলছিলেন তো উনি ওখানে ঘরবাড়ি করে চলে আসবেন তো উনার ভাইয়েরাও তখন অলরেডি সবাই আলাদা আলাদা বাড়ি করে চলে গেছে তো উনি সবার শেষে বিয়ে করেছিলেন আমার দেবর মানে ওনার আগেই বিয়ে করে নিয়েছিলেন তো উনি মানে বারবার এটাই বুঝিয়েছিলেন যে ওই বাড়িতে উনি থাকবেন না কারণ আমার শ্বশুর বাড়িটা তো আপনারা দেখছেন অনেক উঁচু আর মাটির দেয়ালের ঘর ছিল তো আসলে ওই জায়গাটা অনেক অসুবিধার তো ওই জন্যই আর কি আমার বাড়ি থেকে কেউ রাজি হচ্ছিলেন না তো শেষমেশ যখন উনি বললেন যে বিয়ের পরে উনি এখানে সেটেল হবেন ওই জায়গায় থাকবেন না তো শেষে এক পর্যায়ে আমার বাড়ির এরা আর কি রাজি হলেন তো বিয়ে হয় ওইভাবেই আর কি লাভ টাভ কিছুই না তো যাই হোক আশা করি বুঝতে পারছেন আর কি বলার আছে জানি না আমার গলাটা আজকে একটু বেটার লাগতেছে মানে সাউন্ডটা বেটার লাগতেছে গলা কিন্তু খুব ব্যথা এখন আমি ভিডিওটা পাবলিশ করে করে যাব করে গিয়ে একটু আদা দিয়ে আর কি গরম পানি করে খাবো গলাটায় খুব বেশি ব্যথা তো যাই হোক
আজকে মনে হয় এইটুকুই ছিল। আর আর কিছু জানার থাকলে অবশ্যই অন্যদিন বলবো। সবাই দোয়া করবেন আমার জন্য। ২-৪ দিনের ভেতর যদি গলার ব্যথাটা না কমে, আমি আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছি। আমি এখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে কথা বলতেছি, তাই আমার মুখটা আপনারা একটু বড়সড় দেখতে পাচ্ছেন। আর আমাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখলে মানে কি বলবো, আই মিন যে ফকির বেটি যেরকম লাগে ওরকম অটোমেটিক আমার ওজনটা কমে যাচ্ছে। এতদিন আমি ডায়েট করে ওজন কমাতে পারছি না, এখন দেখা যাচ্ছে অটোমেটিক ওজন ৩-৪ কেজি কমে গেছে, যেহেতু খাবার দাবার খেতে পারতেছি না। গলায়ও যে আমরা ডোক গিলি, তো ওরকম গিলতে গেলে মানে ওই জায়গাটা আর কি খুব চাপ দেয়, ব্যথা করে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। এরকম যদি সমস্যা থাকে, গলা ব্যথাটা না সারে, তাহলে আবারও আমি ১-২ দিনের ভেতর ডাক্তারের কাছে যাব। মানে আমি যে ডাক্তার দেখিয়েছিলাম ওখানেই আবার যাব। আর আরেকটা সমস্যা, আমার পিঠের যে মেরুদণ্ডের হাড়, তো ওই হাড়গুলোতে আগেও আমার সমস্যা ছিল, যার জন্য আমি ১ম বার শিলং গিয়ে ডাক্তার দেখিয়েছিলাম। তো হঠাৎ করে আজকে দুপুরবেলা আমার এই জায়গায় এত ব্যথা শুরু হয়েছে, মানে এই হাড়গুলোতে ব্যথা করে। আর যখন হাড়গুলোতে ব্যথা উঠে তখন দেখা যায় শ্বাসকষ্টের প্রবলেমটা পায়। মানে আমাকে আপনারা সামনে তো সুস্থ স্বাভাবিক একজন মানুষ দেখতে পাচ্ছেন, কিন্তু ভেতর মানে আমি পুরো একটা অসুস্থতার বস্তা। মানে অসুস্থতার অসুস্থতা। কোনো দিক দিয়েই মনে হয় আমি সুস্থ না, সব দিক দিয়েই সমস্যা। তো যাই হোক, তারপরেও বেঁচে আছি, আপনাদের সাথে বসে গল্প করতে পারতেছি, হাঁটাচলা করতে পারতেছি, এটাই আমি বলবো আলহামদুলিল্লাহ। অনেকে আছেন এটাও পারতেছেন না। তো আল্লাহ হয়তো অনেককে অনেকভাবে পরীক্ষা করেন, আমাকেও হয়তো একটার পর একটা অসুখ দিয়ে পরীক্ষা করে যাচ্ছেন, যেটার জন্য আমি মানে আমার কোনো অভিযোগ নেই। আবারও বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।